তখন মানে একটা ধারণা ছিল ফেসবুক মানেই মানুষ খারাপ হয়ে যায়। আর মানে বেশি মানুষের সাথে মিশা যাবে না। মানে বিভিন্ন মানে নারীদের যে প্রতিবন্ধকতাগুলো ঐরকম একটা চিন্তাধারা ছিল। আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষকে আমরা মঞ্চে পেয়েছি যার কলমে শব্দ গড়ে ওঠে কবিতার মণিমুক্ত হয়ে। কবিতার মানেই জীবনের গভীরে ডুব দেওয়া। আর আমাদের সঙ্গে আছেন এমনই একজন মানুষ যার লেখনী দিয়ে কবিতার গভীরে ডুবে গিয়েছে। আমি কথা বলছি তেমনই একজন মানুষ, দর্শক। আমি কথা বলছি মিসেস রহিমা আক্তার রিমা, যিনি একজন কঠোর নারীবাদী ও প্রতিবাদী কবি, যার সবচেয়ে বড় পরিচয় হচ্ছেন তিনি একজন আদর্শ মা। মিসেস রহিমা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্য দিয়েও। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব যে আপনি কখন অনুভব করেছিলেন যে আপনি একজন কবি হয়ে উঠতে পারবেন, বা আপনার মধ্যে একটি সুপ্ত প্রতিভা আছে, আপনি কবিতা লেখালেখি করতে পারবেন, এটা কবে অনুভব হয়েছিল? এটা মূলত আমি কখনোই ভাবিনি যে আমি একজন কবি হব। আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়। সাংসারিক জীবনে খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু ক্লাস 7 এ থাকতে আমি একটা ছড়া মানে এমনি নিজের মনের ভিতর আসলো যে ছোট্ট একটা ছড়া আমি লিখে রাখছিলাম মানে ডায়েরির মধ্যে। এরপরে আমার আর লেখা হয়নি। তারপর বিয়ের আগে আমি কিছু কবিতা লিখেছিলাম, খাতাগুলো হারিয়ে গেছে, পাইনি খুঁজে। বিয়ের পরে কিছু কিছু ডায়েরিতে লিখে রাখতাম, সেগুলো হারিয়ে গেছে। আর তেমনই হয় নাই। কিন্তু 2016 সালে মানে কৌতূহলবশত আমি ফেসবুক আইডি খুলি। খোলার পরে একদিন একটা কবিতা আমি পোস্ট করি। পোস্ট করার পর আমারই একজন শ্রদ্ধেয় কবি সৈকত মাহমুদ, ওনার ছদ্মনাম, আর এমনি হান্নান, আবু মোহাম্মদ হান্নান ওনার নাম। উনি আমার সাথে অ্যাড হওয়ার ফলে বলতেছে যে আপনি তো ভালোই লেখেন, আপনি একটা কবি গ্রুপে অ্যাড হন। পরে আমি বললাম না, তখন মানে একটা ধারণা ছিল ফেসবুক মানেই মানুষ খারাপ হয়ে যায়। আর মানে বেশি মানুষের সাথে মিশা যাবে না। মানে বিভিন্ন মানে নারীদের যে প্রতিবন্ধকতাগুলো ওইরকম একটা চিন্তাধারা ছিল। তারপর উনি অ্যাড দিল। অ্যাড দেওয়ার পরে দেখলাম যে সেখানে কবিতা পোস্ট করলাম। সবাই আমাকে কবি কবি ডাকা শুরু করলো। মানে ওখান থেকে ভিতরে একটা ফিল আসলো যে না, আমি মনে হয় মানে কবিত্ব একটা ভাব যেহেতু আছে, যেহেতু সবাই আমাকে কবি ডাকতেছে, মানে কবি তো হতে পারবো না, কোনো সময় সাধ্য আমার নাই, কিন্তু সবাই ডাকে, এটা খুব ভাল লাগে। সেখান থেকে লেখালেখি এ পর্যন্ত আমার 3টা বই প্রকাশ হয়েছে। আমার লেখা গান নিজের সুরে লেখাই প্রকাশ হয়েছে। মানে আস্তে আস্তে এই যে আমার প্রতিভাগুলো ছড়িয়ে যাচ্ছে, সবাই ভালো বলছে। এই থেকে মানে আমি এখনও আমার নিজেকে আমি কবি মনে করি না। আপনি কখনো ভাবতে পারেননি যে আপনি কবি হয়ে উঠবেন, কিন্তু সকলে কিন্তু আপনাকে কবি হিসাবেই প্রাধান্য দিচ্ছে। আপনার একটা টাইটেল হয়ে গিয়েছে, আপনি একজন নারী কবি। তো কোন কবি বা লেখক আপনাকে সেই অনুপ্রেরণা দিয়েছিলেন, বা আপনার পছন্দের কবি বা লেখক আপনার উপর প্রভাবিত ফেলেছিলেন? আমার জীবনের মূল অনুপ্রেরণা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যিনি উনি একজন রক্ষণশীল পরিবারের 18 শতকের একজন নারী হয়ে যেভাবে মানে ওই সময় নারীদের এত স্বাধীনতা ছিল না, এখন নারীরা যত স্বাধীন বা আত্মনির্ভরশীল নারীরা, কিন্তু ওই সময় এত প্রতিবন্ধকতা বা রক্ষণশীল একজন পরিবারের মেয়ে হয়েও উনি যেভাবে এগিয়ে গিয়েছেন, তো ওনারে সবসময় আমি আইডল মনে করি আমার লেখা জীবনে। তো ওনার লেখা থেকে আমার প্রেরণা বা ওনার আত্মজীবনী থেকে প্রেরণার থেকেই আমার মানে নিজেকে এগিয়ে নেওয়ার একটা মানে মনোবল আমি সবসময় পাই। বাহ, চমৎকার বলেছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে সবাই একদম নারীদের জাগ্রত অগ্রদূত হিসেবে মনে করেন। তো আপনার সাহিত্য জগতে একজন নারী হিসেবে আপনার যাত্রাপথটা কেমন ছিল? কি কি বাধার সম্মুখীন হতে হয়েছিল একজন নারী কবি হিসেবে? বাধা মূলত যেমন অনেকের প্রেরণা পেয়েছি, তেমন আবার অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছি। এখনও হচ্ছি। কারণ একটা নারী মানে সংসার সামলিয়ে যখন একা বের হই, রাস্তায় চলার পথে বা ফেসবুকে অনেকেই অনেক রকম মানে কুপ্রস্তাব, তারপরে দেখা যায় একা চলতে গেলে অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয়। কিন্তু তারপরও নিজের ভিতর যে একটা উপলব্ধি বা মানে আত্মমর্যাদা, এগুলো আমি রক্ষা করেই চলার চেষ্টা করি। তারপর অনেক প্রেরণা দেওয়ার মতো অনেক মানুষ, মানে ভালো খারাপ তো সব জায়গায় আছে। তো সব মিলিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার মতো করে।
আপনি কি প্রথম ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি হচ্ছেন আপনার দর্শকদের পেয়েছিলেন যারা আপনার কবিতা পাঠ করতে পছন্দ করে? জি, আমি ওই যে কবি গ্রুপে যে অ্যাড হয়েছি, সেখানে তো মূলত সবাই কবি। সেখানে সবাই অনেক প্রেরণা দেয় যে, "আপনার লেখাগুলো খুব ভালো। আপনি আরও এগিয়ে যান। আপনার লেখার মানে প্রতিবাদী যে নারীদের একটা প্রতিবাদী থাকে।" তারপর কাজী নজরুল ইসলাম, উনিও আমার আইডল। উনার লেখা অনুসরণ করি। ওখান থেকেও আমার বিশেষ মানে বেশিরভাগ কবিতাই আমার নারী প্রতিবাদী কবিতা। এজন্য নারী হিসেবে নারীদের নিয়ে যে লেখাগুলো লিখি, অনেকে উৎসাহ দেয় আমাকে। আপনার সবচাইতে আলোচিত কবিতাটি কোনটি? যার যেটি সবচাইতে সমালোচিত কিংবা আলোচিত হয়েছিল কোন কবিতাটির মাধ্যমে? যে বললাম যে নারী যেহেতু বেগম রোকেয়া আমার আইডল, ওনাকে অনুসরণ করে আমি নারী প্রতিবাদী কবিতাই বেশি লিখতাম। মূলত সেখান থেকে এই নারী নিয়ে যে লেখাটা সত্যাপন একটা কবিতা আমার জীবনে মূলত একজন মায়ের কাছে তো সব সন্তানই একই রকম। তো আমার কবিতা, আমার সব কবিতাই আমার একই রকম, কিন্তু ওই কবিতাটা নারী প্রতিবাদী কবিতার মধ্যে আমি অন্যতম মনে করব। ওই কবিতাটি আমার সবচেয়ে ভালো। আমরা কি সেই কবিতাটি একটু যদি কয়েকটা লাইন আমাদেরকে শোনাতে পারতেন? অবশ্যই, অবশ্যই। আমি কবিতাটা একটু পাঠ করি। কবিতার নাম সত্যাপন। নারী কেন বা ক্রুদ্ধ, কর অবরুদ্ধ, শাসনে শোষণে কর প্রতিবাদ, রক্ত চক্ষুকে কেন ভয়, হবে হবেই জয়, হেডলাইনে কেন হবে দুঃসংবাদ, নীরবে সয়ে শত অন্যায় ভিজে আখি কান্নায় কেন কেন তব সয়ে যাও, ভুলে যাও মিষ্টি কথায়, হয়ে যাও ব্যথায়, ভেবেছ কি বিনিময়ে কি পাও, স্বপ্ন দেখা বিশাল আশায় মজে যাও ভালোবাসায়, দেহ খানা কি তবে পণ্য, পতিতাবৃত্তি ভেবে নেই শুষে নিয়ে ছেড়ে দেই নারীর দেহ কি তাদের জন্য, নারীর কোমল মন ভালোবাসা প্রয়োজন, তাই তো খুঁজে নেই প্রিয়জন, চেনা জানায় ভুল হয় টিকে না প্রত্যয়, সময়ে থাকতে করো সত্যাপন, নারী মুষ্টিবদ্ধ হও বজ্র কণ্ঠে নির্বিগ্রহ, হবে না আর দাবার গুটি, অন্যায় নয় ভক্তি মনে রাখো শক্তি, মানবে না কোনো ভুল ত্রুটি, মানবে না কোনো ভুল ত্রুটি। বাহ! চমৎকার! আপনার এই আবৃত্তিটি শোনার সময় আমার শরীরের পশমগুলো দাঁড়া হয়ে যাচ্ছিল। এত সুন্দর করে আবৃত্তি করেছেন। আপনার এই কবিতাটি কোন বইয়ের মধ্যে আবৃত্তি মানে প্রকাশিত হয়েছে আমরা যদি একটু দেখতে পারি? আমার এই কবিতাটি হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই 2024 সালে 21শে বইমেলায় প্রকাশিত হয়েছিল। মূলত এটা পুরাটাই একটা প্রতিবাদী, মানে যেহেতু নামটা প্রতিবাদ মুখর, এখানে কবিতাগুলো বেশিরভাগই প্রতিবাদী লেখা। তো এই বই থেকে আমি আমার সত্যাপন কবিতাটি আবৃত্তি করেছি। বাহ! সুন্দর। এই সত্যাবন কবিতাটি পেছনে লেখার মূল উদ্দেশ্য কী ছিল বা পেছনের গল্পটা আসলে কী? এই কবিতাটি মাথার মধ্যে কিভাবে আসলো? আসে আমরা প্রায়ই দেখি মানে নারীদের ধর্ষণ হয়, মানে পত্রিকায় বড় বড় হেডলাইন আসে, ধর্ষিত হয়, নারীরা নিজেদের রক্ষা করতে পারে না। সেখান থেকে চিন্তা করি এই লেখাটা যে নারী কেন বাকরুদ্ধ, তুমি কেন মানে থেমে থাকবে, আর তুমি কেন পত্রিকার হেডলাইনে তোমার সংবাদ আসবে 2 দিন পর পর, তো তোমরা মানে তোমাদের মনোবল করো, তো আত্মনির্ভরশীল হও, নিজেকে রক্ষা করার মতো পরিবেশ তৈরি করো, তো মানে তোমরা রাস্তায় বা বাসায় কোথাও তোমরা নির্যাতিত হবে না, নিজেদের মানে যে আত্মনির্ভরশীলতা সেই উদ্দেশ্যেই কবিতাটা লেখা। আপনি কি মনে করেন যে আজকাল কবিতাগুলোর জনপ্রিয়তা কি দিন দিন কমে যাচ্ছে নাকি বদলে যাচ্ছে? আগে যেরকমভাবে কবি অনেক আমরা অহরহ কবি পেতাম কিংবা অনেক কবিতা মানুষজনের কাছে পৌঁছাতে পারতো, সেই জিনিসটা কি এখন বদলে গিয়েছে নাকি আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে বা কমছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় আগে তো মানে এত বিনোদনের জায়গা ছিল না। আগে তো মানে মানুষ আমাদের এক টিভি চ্যানেল বিটিভি ছাড়া আর তেমন ছিল না, বা ঘোরাঘুরির অত বিনোদনের জায়গা ছিল না। মানুষ বইয়ের উপর একটা নির্ভরশীল ছিল, লেখকদের মানে মূল্যায়ন ছিল। আর এখন যেহেতু বিনোদনের এত এত মাধ্যম হয়েছে, মানুষ মনে হয় না যে বই কিনে বই পড়ে, যেহেতু এত বিনোদনের মাধ্যম, ওখান থেকে বইয়ের পড়ার যে প্রবণতাটা মানে বাচ্চাদের প্রতি বা বড়দের ওই আগের মতো সেই অভ্যাসটা একবারে নাই বললেই চলে। দেশ গঠনে, জাতি গঠনে কিংবা শিশুর মানসিক বিকাশে কবিতা, সাহিত্য এগুলোর প্রভাব বা অবদান
এখন বর্তমানে কি হচ্ছে বলে আপনার মনে হয়? অবদান মূলত লেখার প্রতি আর আগে যেই কবিরা ছিল, আমাদের শ্রদ্ধেয় যেই গুণীজনরা গত হয়েছে বা এখনও অনেকে আছে, ওনাদের লেখার মধ্যে একটা মোরাল থাকতো, মানে একটা উদ্দেশ্য থাকতো যে এটা পড়লে মানে সমাজ পরিবর্তনের যেই লক্ষ্যগুলো থাকতো। কিন্তু এখন কবিরা লেখে বেশিরভাগ ফুল ফল পাতা লতা পাতা হাবিজাবি, মানে এগুলোর তো না, মানে সমাজ পরিবর্তনের কোনো লক্ষ্য থাকে না এইসব লেখায়। তো আগে যে কবিতাগুলো আমরা পড়তাম ছোটবেলা, যেমন আমরা বড় হয়েছি, প্রত্যেকটা কবিতার একটা মানে মূল উদ্দেশ্য ছিল। যেমন থাকবো না কো বদ্ধ করে, মানে ওই কবিতাটা পড়লেই একটা আগ্রহ জাগে যে আমরা দুনিয়াটাকে দেখবো, জানবো। এমন আরও অনেক কবিতা যেগুলো একটা লাইন পড়লে আমরা বুঝতে পারি যে সেই কবিতার মূল উদ্দেশ্যটা কী। কিন্তু এখন ওই রকম কবিতা পাওয়া যায় না। আর যেহেতু বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে এখন মানে বিনোদনের অনেক মাধ্যম পেয়েছে, তো লেখা তো ওইরকম পড়ে না। আর পড়ার মধ্যে কি আছে সেটা তো বোঝেই না। আর কবিতার প্রতি আহ্বান থাকবে সবাই মানে ভালো কবিতা লেখেন, যে কবিতার মাধ্যমে সমাজ পরিবর্তন হয়। আপনার পরবর্তী আপকামিং কোনো কবিতা বা প্রকল্প আপনার মাথায় আছে কিনা? কোনটা আসতে পারে আমরা সামনে বইমেলাতে কিংবা কোনো আপনার প্রকাশিত বই পেতে পারি? মূলত আমার অনেক লেখাই জমা হয়েছে, কিন্তু যেহেতু এখন কেউ তেমন কবিতা পড়তে চায় না, কবিদের মূল্যায়ন নাই, তো মন মানসিকতা আর ওইরকম নাই যে প্রতি বছর বই বের করব, কিন্তু অনেক লেখা জমা হয়েছে। আর আমার একটা ইচ্ছা ছিল যে যেহেতু দুইটা কবিতার বই প্রকাশ হয়েছে আর একটি গল্পের বই প্রকাশ হয়েছে, তো আমার খুব ইচ্ছা যে আমি উপন্যাস লিখব, যে আগামীতে আমি একটা উপন্যাস প্রকাশ করার খুব ইচ্ছা। মানে এখনও প্রস্তুতি নেই, মানে গল্প রেডি আছে কিন্তু লেখা হয়নি এখনো। আচ্ছা। আপনার একটি বই দেখতে পাচ্ছি, একটি কাল্পনিক বই। এই বইটি সম্বন্ধে যদি কিছু বলতেন। এটা আমার জীবনের প্রথম লেখা বই। মানে ওই যে বললাম না যে মায়ের কাছে সব সন্তানই একই রকম, কিন্তু প্রথম মাতৃত্বের স্বাদ পেলে যে একটা আত্মতৃপ্তি অন্যরকমের, সেরকম এটা আমার অনেকটা কাঁচা হাতের লেখা। কিন্তু তারপরে এই কবিতার বইটা আমার কাছে মানে আমার জীবনের সেরা একটা বড় উপহার হয়ে থাকবে। যে প্রথম আমি যখন মানে একটু একটু লেখা মানে শুরু করেছি, বই প্রকাশ করার ইচ্ছা, মানে এই বই যে হবে আমার এই লেখা আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু সেই বইটা মানে একটা কাল্পনিক মানে আমার একটা কল্পনা থেকে হয়ে গেছে। তো ওই কবিতার বইয়ের নামও দিয়েছি একটি কাল্পনিক মৃত্যু। তো আমার একটা কবিতা আছে এই নামে, সেই কবিতার নামকরণে এই বইটা হয়েছে। তো এই বইটা আমার সবসময় আমার জীবনের প্রেরণা হয়ে থাকবে। আমি যতই লিখি এটা আমার সর্বপ্রথম বই, এটার অনুভূতি অন্যরকমের। আপনার এই বইটি যেটা সর্বপ্রথম বাজারে প্রকাশ হয়, একটি কাল্পনিক মৃত্যু, এইটা লেখার পেছনে আসলে কি গল্পটা কি আমরা আসলে জানতে চাই। কিভাবে আপনার মাথায় আসলো যে প্রথমে এই বইটি আপনি প্রকাশ করার একটা সাহসিকতা জুগিয়েছেন, কিংবা এটা লিখেছেন কি ভেবে? গল্পটা একটু শুনতে চাই। মানে এটা কবিতা, মানে যেহেতু একটা কাল্পনিক মৃত্যু, যা আমার মরার পরে কি হবে সেটা তো আর আমি জানি না। আমি জীবিত থাকতে যে আমার মৃত্যুটা হয়তো এরকম হতে পারে, আমি কল্পনা করে মানে আমার মৃত্যুটা কল্পনা করে আমার লেখা। যে এখন আমি হাসপাতালের বেডে, ভালো নেই তো মনটা, হয়তো আমি হাসপাতালের বেডে থাকবো, ওই সময় আমি বলে যেতে পারবো না, কিন্তু আমার ওই ধারণা থেকেই কল্পনা করে আমার মৃত্যুটা কল্পনা করে এই কবিতাটা লেখা, সেখান থেকেই বইটা করা। কবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে, যার মাধ্যমে আমরা গভীর চিন্তা ভাবনা কিংবা অনুপ্রেরণার সুযোগ পেয়েছি, এবং এটি একটি শিক্ষণীয় সেশন ছিল আমাদের জন্য। প্রিয় দর্শক, আমাদের সাক্ষাৎকার আজকের মতো এখানেই শেষ হচ্ছে, কিন্তু শেষ হওয়ার সাথে সাথে আমরা কবির একটি কবিতা আমরা আবৃত্তি শুনতে চাই। শুনে এই সাক্ষাৎকারটি শেষ করব। আজকের মতো বিদায়। এরপরের পরবর্তী সাক্ষাতে আমরা আপনার সাথে আবার দেখা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। কবিতা বৃক্ষময় জীবন। জীবন একটা পরিপূর্ণ গাছ, তার ছড়ানো কিছু ডাল গজায় লক্ষ লক্ষ পাতা, যা থাকে না চিরকাল। টিকে থাকে সম্পর্কের কিছু সুমিষ্ট ফল, অনস্থায়ী হয় স্বার্থবাদী আর করে যারা ছল। অবিশ্বাসী ঝরে যায়, জন্মায় নতুন কিছু বিশ্বাস, কচি পাতার ভরসায় জাগে বেঁচে থাকার আশ্বাস। সম্পর্কের শাখা প্রশাখার ভারে যতই উন্মাদনা বাড়ে, নিঃশেষ সম্পর্কের শুকনো ডাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। গাছেরও বন্ধু,
বাঁচায় অক্সিজেন দিয়ে মানব জীবন, তবু সম্পর্কে কার্বন ডাই অক্সাইড হয়ে ডাকে মরণ। একে একে ঝরে যাওয়া পাতা ও মরে যাওয়া ডালে কমজোর হয়ে পড়ে সম্পর্কের নিথর আপডালে। তবু মরা কাষ্ঠে চলে টানাটানিকে জ্বালাবে আবার। যদি স্বার্থ মিলে কারো, জ্বালিয়ে করতে চায় অহংকার, অবশেষে রয়ে যায় পোড়ানো ছাইয়ের কিছু অংশ। স্বার্থবাদী চাইবে করতে সম্পর্ক ধ্বংস। কিছু চামচিকের লাথি আর দিবে পাকা ধানে মই। দুঃসময়ে অবহেলা, সুসময়ে বলবে প্রিয় তুমি কই। ডালে ডালে পাতায় পাতায় ভর দেওয়ার স্বার্থান্ধ স্বজন, তাই অনেকটা মিল। এ যে আমাদের বৃক্ষময় জীবন, এ যে আমাদের বৃক্ষময় জীবন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই টিডাক্স চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আপনাদের চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি। আল্লাহ হাফিজ।